সবাইকে জানাচ্ছি আজকের এই সুন্দর সকালে শুভেচ্ছা। সবাইকে স্বাগত জানাচ্ছি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের 22তম ব্যাচের নবীনবরণ ও 16তম ব্যাচের বিদায় সংবর্ধনা আয়োজনে। সাথে আছি আমি ফারহানা নাজদিন শিলা। আমি আবিরা নামা। আজকের এই আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক স্যার। বিশেষ অতিথি হিসেবে আরও রয়েছে অনারারি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সাগরমা বড়ুয়া স্যার। আজকের এই আয়োজনে সভাপতিত্ব করবেন আমাদের ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর শেখ নজরুল ইসলাম স্যার। আয়োজনে আরও উপস্থিত রয়েছে অত্র ইনস্টিটিউটের সকল শিক্ষক, ছাত্র উপদেষ্টা, বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতটা ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটু সময় দেবার জন্য আমি সকল অতিথিকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং এ পর্যায়ে তাদের জন্য নির্ধারিত আসনে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবার সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেবার পালা। অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ জানাচ্ছি 21তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিলা, মুশফিক হোসেন, রিনাদ্দিদের স্নেহা এবং রিপন পালকে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে আসছে 22তম ব্যাচের কাজল আলী। আমার সামনে উপস্থিত সম্মানিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত স্পেশাল গেস্ট এবং আমার সামনে উপস্থিত সম্মানিত স্যার এবং বড় ভাইদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان وعاقموا الوزن بالقسط ولا تبصروا الميزان والأرض وضعها للعنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন আল কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, যাতে তোমরা সীমালঙ্ঘন না করো। তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না।
তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টি জীবের জন্য। এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খেজুর বৃক্ষ, আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আসসালামু আলাইকুম। এবার পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য আহ্বান করছি 19তম ব্যাচের শিক্ষার্থী লিটন সরকারকে। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, পরিচালক এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম, আদাব এবং নমস্কার। ওম অশ্ব শ্রীমদ ভগবদ্গীতা মানমন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস শ্রী ভরত যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখনই আমি অবতীর্ণ হই, অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা, দুষ্টের বিনাশ ও ধর্ম সংস্থাপন করি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এটি শুধু একটি ইনস্টিটিউট নয়, এটি একটি পরিবার। তাই পরিবারের ঐতিহ্যের অংশ হিসাবে প্রতিবারের মতো এবারও আমরা আমাদের নবীন ব্যাচকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব। প্রাতিষ্ঠানিকভাবে 16তম ব্যাচের সাথে আমাদের যাত্রা শেষ হয়ে গেল। আপনারা সবসময় আমাদের হৃদয়ে থাকবেন এবং আশা করি সবসময় আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবেন। এই পর্যায়ে স্বাগত বক্তব্যের জন্য আমি অনুরোধ করছি আমাদের ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর নাজমা শাহিন ম্যামকে। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা 2019-এর সম্মানিত প্রধান অতিথি, মাননীয় প্রো-উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, বিশেষ অতিথি হিসেবে আমাদের কাছে উপস্থিত আছেন জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক। আরও আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ইনস্টিটিউটের অনারারি অধ্যাপক ডক্টর সাগরময় বড়ুয়া এবং আজকের এই নবীন বরণ সভাপতিত্ব যিনি করছেন আমাদের ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক অধ্যাপক ডক্টর শেখ নজরুল ইসলাম, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার আজকে উপস্থিত নবীন যাদেরকে কেন্দ্র করে আজকের এই আনুষ্ঠানিকতা 22তম ব্যাচ এবং যাদেরকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি 16তম ব্যাচ, সবাইকে শুভ সকাল। আমি আসলে আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, এটা হচ্ছে ডিফল্ট আমার স্বাগত বক্তব্য চলে এসছে, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমাদের ইনস্টিটিউটে যে ঐতিহ্য পালন করি, আমাদের সিনিয়র মোস্ট শিক্ষক স্বাগত বক্তব্য দেয়। যদিও আমার যে সিনিয়র অধ্যাপক সাগরময় বড়ুয়া আছেন অনারারি অধ্যাপক হিসেবে আমাদের মাঝে, কিন্তু উনি আমাদের সাথে আছেন অনারারি অধ্যাপক হিসেবে, সেই কারণেই হয়তো আমার দায়িত্ব এসছে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা নিবেদন করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের শহীদ এবং নির্যাতিত মা বোন, এবং এর সাথে আমি আরও যে শ্রদ্ধা নিবেদন করতে চাই এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ সহ সকল শিক্ষক, যাদের পরিশ্রমের ফলে আজকের এই পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট যেখানে আমরা আজকে আছি। এবং আমি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই যে আমাদেরকে কিন্তু আমাদের অতীত জানতে হবে, সেটা জাতি হিসেবেই হোক, আমরা
কোনো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী হিসেবেই হোক। এবং আমি পৃথিবীর যে প্রান্তেই গেছি, আমি বাঙালি বলে, বাংলাদেশি বলে, ছোট দেশ, গরিব দেশ বলে কখনো কিন্তু নিজের হীনমন্যতায় ভুগি নাই। কারণ আমার একটা খুবই ঐতিহ্যময় ইতিহাস আছে, কারণ রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করে বাংলাদেশ স্বাধীন করেছি। সেই জন্যই নিজের অতীত জানলে পরে সেখানে কখনোই আমরা হীনমন্যতায় ভুগবো না। এবং এই প্রতিষ্ঠানের অতীত যদি তোমরা জানো, তাহলে পরে তোমরা পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটে পড়ছো বলে, তোমাদের পছন্দের বিষয় পাওনি বলে তোমাদের সেই কষ্টটা থাকবে না। কারণ আমাদের একটা অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস আছে এই ইনস্টিটিউটে। এবং এই গৌরবোজ্জ্বল যে ইতিহাসটা, তার নেতৃত্ব যিনি দিয়েছেন প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমি তার ছাত্রী বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তোমরা যদি বাংলা পিডিএফ খোলো, সেখানে দেখতে পাবে প্রফেসর কামাল উদ্দিন আহমেদ রিকগনাইজড অ্যাজ দ্য ফাদার অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশন ইন বাংলাদেশ। উনি 1949 সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বিএসসি এবং এমএসসি ডিস্টিংশন সহ করার পর 1949 সালে যুক্তরাষ্ট্রে উইসকনসিন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এবং উনি কিন্তু দেশে ফিরে এসেছিলেন এই দেশের জন্য কাজ করবেন বলে। এবং পরবর্তীতে 1957 সালে উনি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেন, 64 সালে ফার্মেসি বিভাগ প্রতিষ্ঠা করেন এবং 1969 সালে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালনা করেন। উনি যখন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন 1962-64 সালে এই অঞ্চলে, তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম পুষ্টি জরিপ হয়, যে পুষ্টি জরিপের মধ্য দিয়ে এই অঞ্চলে যে পুষ্টি সমস্যাগুলো সেগুলো ওনারা নিরূপণ করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশকে পুষ্টি কি, পুষ্টি সমস্যা কি, সেই জিনিসগুলো সাথে পরিচিত করে তুলেছে। এবং সেই গবেষণারই সুপারিশ অনুযায়ী 1969 সালে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়। এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ইনস্টিটিউট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা, যেগুলো পুষ্টি জরিপ এবং তার সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ গবেষণা করেছে, যেই গবেষণার উপর ভিত্তি করেই কিন্তু এদেশের সমস্ত পলিসিগুলি ফর্মুলেটেড হয়েছে। এবং আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং পুষ্টির যে উন্নয়ন আমরা দেখছি, তার সূত্রপাত কিন্তু এই প্রতিষ্ঠান থেকেই। এবং অনেক কিছু, ভিটামিন এ ক্যাপসুল যেটা এখন একটা জাতীয় প্রোগ্রাম, সেটার পাইলটিং কিন্তু এখান থেকেই হয়েছে। এবং আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের যা কিছু সমস্যা, এগুলো কিন্তু এখান থেকেই নিরূপিত হয়েছে এবং সেগুলি কিন্তু এখন জাতীয় প্রোগ্রামে সেগুলোকে অনুসরণ করা হচ্ছে। তোমরা জানো যে গ্লোবালি প্রতি 3 জনে 1 জন অপুষ্টিতে ভুগছে এবং প্রতি 2 জনে 1 জন ভুগবে যদি এই নিউট্রিশনকে সেভাবে গুরুত্ব দেওয়া না হয়। সে কারণেই 2014-তে রোম ডিক্লারেশন অন নিউট্রিশনে পরবর্তী অ্যাকশন হিসেবে ইউনাইটেড নেশনস ডিকেড অফ অ্যাকশন অন নিউট্রিশন ডিক্লেয়ার করা হয়েছে 2016 থেকে 2025 পর্যন্ত। যার ফলে দেখা যাচ্ছে যে নিউট্রিশনের গুরুত্ব কিন্তু এখন সব জায়গায় এবং সর্বাধিক। এবং বাংলাদেশে এখন যা বাজেট আছে, সে বাজেটে দেখা যাচ্ছে যে 9% পুষ্টির জন্য ব্যবহৃত হচ্ছে, যদি বিভিন্ন মন্ত্রণালয়ের আমরা বাজেটের পর্যালোচনা করি। এবং সেটা দেখা যাচ্ছে যে পৃথিবীর অনেক দেশেই এত পরিমাণ বাজেট নিউট্রিশনের জন্য খরচ হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে নবীন যারা এসছো তাদের জন্য কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। আমি জানি অনেকেই অনেক জায়গায় ভর্তি হতে চেয়েছিলেন, সেখানে পাওনি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে এসছো, কিন্তু তোমরা যদি এই সাবজেক্টটাকে ভালোবাসো তাহলে দেখবা যে এরও সম্ভাবনা কিন্তু কম না, অনেক সম্ভাবনা। আমি সর্বশেষে আমার নিজের একটা অভিজ্ঞতা দিয়ে তোমাদের স্বাগত বক্তব্য শেষ করতে চাই। সেটা হলো, আমি যখন জাপানে পিএইচডি করেছিলাম, তোমাদের মতো আমারও কোনো চয়েস ছিল না। যেখানে স্কলারশিপ পেয়েছি সেখানেই যেতে হয়েছে এবং সেখানে যা কাজ হয় সেটাই করতে হয়েছে, কারণ
তাদের যে ফান্ড থাকে সেই ফান্ডেই কাজ করতে হয়। এবং আমার কাজ ছিল ইনহেরিটেড ডিজিজ অফ মেটাবলিজম, ইউরিয়া সাইকেলের উপরে, এবং মলিকুলার বায়োলজি, ওই সমস্ত দেশে এগুলোতেই গবেষণা বেশি হয়। এবং আমার কাজটা ছিল মলিকুলার জেনেটিক্সের উপরে। যখন আমি চলে আসি তখন আমার খুব মন খারাপ। আমার থেকে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এখানে চাকরিটা থাকবে না বলে আমাকে দেশে ফেরত আসতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমার খুব মন খারাপ দেখে আমার প্রফেসর বলেছিলেন যে তুমি মন খারাপ করো না, কারণ হচ্ছে যে এই মলিকুলার বায়োলজি এগুলো হয়তো কাজ করতে করতে একসময় এক্সস্টেড হয়ে যাবে, কিন্তু যেটা এক্সস্টেড হবে না তোমার সাবজেক্ট নিউট্রিশন। যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানুষ থাকবে, ততদিন নিউট্রিশনের প্রয়োজনীয়তা থাকবে। সেই কারণেই আমি মনে করি যে পুষ্টি এবং খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটে যারা এসছো, তারা যদি সাবজেক্টটাকে ভালোবাসো, তারা যদি গবেষণা এবং কাজের প্রতি কমিটমেন্ট থাকে, আর সর্বোপরি যদি দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গাটা থাকে, তাহলে আমি মনে করি না যে তোমাদের কাজের সুযোগ কম হবে। এবং যারা আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছ, তাদের জন্য আমার শুভকামনা থাকলো। তোমরা বৃহত্তর কর্মক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে আরও পরিচিত করে তুলবা। তোমরা আসলে এই প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে সেখানে যাবে এবং সেখানে এই প্রতিষ্ঠানের যে গৌরবোজ্জ্বল ইতিহাস এবং কর্মকাণ্ড, সেগুলিকেই সবার মাঝে আরও তুলে ধরবে। সেই শুভকামনা রেখে নবীনদেরকে আমাদের সাথে আগামী বছরগুলি সুন্দরভাবে কাটানোর জন্য এবং যারা বিদায় নিচ্ছ তাদের জন্য শুভকামনা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ ম্যাম আপনার সুন্দর এবং মূল্যবান বক্তব্যের জন্য। 1969 সালে আমাদের এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। একই বছর পেরিয়ে এবছর আমাদের এই ইনস্টিটিউট 50 বছরে পা দিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্ব এবং আনন্দের বিষয়। এভাবে প্রতিবারের মতো নতুন করে সংযোজিত হচ্ছে 22তম ব্যাচ এবং বিদায় নিচ্ছে 16তম ব্যাচ। এবার নবীনদের বরণ করে নেবার পালা। আমি 22তম ব্যাচের নবীনদের অনুরোধ করব তারা যেন মঞ্চের ডান দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। নবীনদের অনুরোধ করব তারা যেন একে মঞ্চে উঠে তাদের নাম, কলেজের নাম এবং জেলার নাম বলে অতিথিদের কাছ থেকে ফুলের সম্বর্ধনা গ্রহণ করে নিজ নিজ জায়গায় ফেরত যায়। আসসালামু আলাইকুম, আমি নুরুল হাসান নয়ন, গাজীপুর মডেল কলেজ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম, কাজল আলী, গোপালপুর ডিগ্রি কলেজ, নাটোর। সবাই শুধুমাত্র তাদের নিজেদের নাম বলে ফুলের সম্বর্ধনা গ্রহণ করবে। আসসালামু আলাইকুম, আমি মাহাদি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহ। আসসালামু আলাইকুম, আমি তানভীর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আলী। আসসালামু আলাইকুম, আমি অধিকার শিবু। আসসালামু আলাইকুম, আমি দীপক খাতুন। আসসালামু আলাইকুম, আমি শাহিয়ার সৌরভ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসমিদা শাহ। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আসসালামু আলাইকুম, আমি অন্তরা সাদেক। আসসালামু আলাইকুম, আমি আফসানা আশরাফি। আসসালামু আলাইকুম, আমি রাবিয়া আহমেদ। আসসালামু আলাইকুম, আমি ফারহানা কবির শাহ। আসসালামু আলাইকুম, সুলতানা তাইবা। আসসালামু আলাইকুম, ফারহানা কবির। আসসালামু আলাইকুম, আমি আসসালামু আলাইকুম, আমি জামাল।
আভ্যন্তরীণ ভাই বোনরা হাতে হাতে দেন। আসসালামু আলাইকুম, আমি রাজনীতির দৃষ্টি পরিচয় দেওয়ার পর হাতে হাতে দেন। আসসালামু আলাইকুম। আদাব, আমি শাসক আমি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাসান বেকন। এ পর্যায়ে 16তম ব্যাচের আপু ও ভাইয়াদের অনুরোধ জানাচ্ছি মঞ্চের ডান পাশে এসে অবস্থান নেওয়ার জন্য এবং সম্মানিত অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। এই পর্যায়ে নবীনদের মধ্য থেকে তাদের অভিব্যক্তি প্রকাশের জন্য মঞ্চে আসছে 22তম ব্যাচের নুরুল আফসার নয়ন। আসসালামু আলাইকুম, আমি নুরুল আফসার নয়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। প্রথমেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সামাদ স্যার, বিশেষ অতিথি জীববিজ্ঞান অনুষদের মাননীয় ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক স্যার, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মাননীয় প্রফেসর ডক্টর সাগরময় বড়ুয়া স্যার, সভাপতি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মাননীয় পরিচালক ডক্টর শেখ নজরুল ইসলাম স্যার, উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শ্রদ্ধ বড় ভাই ও বোনেরা এবং প্রাণপ্রিয় সহপাঠী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই শৈশব থেকে যখন উচ্চশিক্ষা সম্পর্কে বুঝতে শিখলাম, তখন থেকেই স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে আমার পদচারণা হবে। 12 বছর কঠোর সাধনার পর আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলাম। প্রথম থেকে আমার ইচ্ছা ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয় নিয়ে পড়ব যার মাধ্যমে আমি আমার ব্যক্তি জীবনের পাশাপাশি মানুষের জন্য কিছু করতে পারব। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো সম্পর্কে জানতে শুরু করলাম। তখন আমি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান সম্পর্কে জানতে পারলাম এই বিষয় পড়ার মাধ্যমে আমি ব্যক্তিগত সফলতার পাশাপাশি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করতে পারব। বর্তমান সময়ে আমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে অপুষ্টি। বাংলাদেশের অধিকাংশ মানুষ অপুষ্টিজনিত রোগে ভোগে। এর কারণ পুষ্টি সম্পর্কে মানুষের অজ্ঞতা। মানুষকে পুষ্টির ব্যাপারে সচেতন করার মাধ্যমে অপুষ্টি দূর করা কেবলমাত্র এই বিষয়ে অধ্যয়ন করার মাধ্যমেই সম্ভব। তাই মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য এই বিষয়ে অধ্যয়ন করার সিদ্ধান্তে উপনীত হলাম। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে এসে প্রথম দিকে অনেকগুলো নতুন মানুষের সাথে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে আমি চিন্তিত ছিলাম, কিন্তু শিক্ষকদের শিক্ষার্থী বান্ধব মনোভাব,
সিনিয়রদের স্নেহসুলভ আচরণ এবং সহপাঠীদের সহজে আপন করে নেওয়ার মানসিকতার কারণে অল্প সময়ে সকলের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি হয়। সত্যি বলতে এই ইনস্টিটিউট আমার পরিবার। এই ইনস্টিটিউটে সবার কাছে আমি অনেক ঋণী। এই ঋণ শোধ করা সম্ভব নয়। ভবিষ্যতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে ইনস্টিটিউটের নাম উজ্জ্বল করতে পারলে হয়তো এই ঋণ কিছুটা শোধ হবে। একটি কথা আছে, কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের ইনস্টিটিউটে ক্লাসরুম ও ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অভাবে গ্রীষ্মকালে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এছাড়াও ল্যাবে পর্যাপ্ত সুবিধার অভাবে আমাদের অনেকজনকে একসাথে কাজ করতে হয়। সুতরাং শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার একটি অনুরোধ থাকবে যেন কর্তৃপক্ষ এই বিষয়টিতে বিশেষ নজর দেয়। আশা করি এই ইনস্টিটিউটে অধ্যয়নকালীন প্রতিটা সময় বিগত 7 মাসের মতো আনন্দপূর্ণ কাটবে। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এই পর্যায়ে স্মৃতিচারণ করতে আসছেন বিদায়ী ব্যাচ থেকে জ্যোৎস্না খানম আপু। আজ এই নবীনবরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান 2019-এ উপস্থিত মাননীয় সভাপতি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর শেখ নজরুল ইসলাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপাচার্য অ্যাডমিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর ইমদাদুল হক এবং ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর সাগরময় বড়ুয়া। আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আজকের 22তম ব্যাচকে বরণ করে নেওয়ার যেমন আনন্দ, তেমনি আমাদের 16তম ব্যাচকে বিদায় দেওয়ার তেমন একটি বেদনাঘন মুহূর্ত। এই আনন্দ বেদনার মিশ্র অনুভূতির মুহূর্তে দাঁড়িয়ে বিদায়ী ব্যাচের পক্ষ থেকে 22তম ব্যাচের শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যাত্রা তবে শুরু হোক এ মেনবী পরমহানি তারে নবযুগ ডাকিতে তোমারে। কষ্ট হলেও বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র, কারণ মন থেকে চির বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে পড়িয়েছে, যা আমরা কখনোই ভুলব না। আর আমাদের শিক্ষকরা সবসময় আমাদের উৎসাহ দিয়েছে, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরে আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আমরা আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। আমরা বলি আইএনএফএস একটি পরিবার। হ্যাঁ, আইএনএফএস একটি পরিবার, যেখানে শিক্ষক শিক্ষিকারা আমাদের অভিভাবক, যারা করেছেন আমাদের শাসন এবং দিয়েছেন ভালোবাসা। শাসন আমাদের কাছে সাময়িক কষ্টদায়ক হলেও শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা প্রয়োজন ছিল। তাই আমাদের আচরণে কোনো শিক্ষক অথবা শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তাছাড়া আমাদের আচরণে যদি ইনস্টিটিউটের কোনো কর্মকর্তা কর্মচারী কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। 16তম ব্যাচের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, হোম ইকোনমিক্স কলেজের অধিভুক্তের জন্য আমরা যে পরিচয় সংকটের সম্মুখীন হচ্ছি তা নিরসনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যাই হোক, বিদায় মুহূর্তে আর কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক স্যারকে তার বিশেষ মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
অনারারি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সাগরময় বড়ুয়া স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে আজকের নবীনবরণ পত্রিকার সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর শেখ নজরুল ইসলাম, আজকের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল, অত্র ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম বর্ষ সম্মান শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের জানায় অভিনন্দন ও শুভেচ্ছা এবং বিদায়ী শিক্ষার্থীদের জানায় বিদায়ী সম্ভাষণ। নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কঠিন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছ। তোমরা অত্যন্ত সৌভাগ্য এই জন্য যে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেছ। তোমরা এখন এই বিশ্ববিদ্যালয়ের যা কিছু গৌরবের এবং যা কিছু অগৌরবের সব কিছুর সমান অংশীদার। আশা করি তোমরা নিজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ও সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চার অপার সুযোগ রয়েছে। মুক্তবুদ্ধি চর্চা করার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। এখানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেকে গড়ে তুলতে হবে। এখান থেকেই জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরা এর মধ্যে জেনেছ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স একটি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। এই সাবজেক্ট পড়তে হলে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি থেকে শুরু করে সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স ইত্যাদি অনেক বিষয়ে পড়াশোনা করতে হবে। অতএব শিক্ষার স্কোপটা এখানে অনেক বেশি। পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের বিশ্বমানের শিক্ষকরা রয়েছেন। ওনারা সবসময় তোমাদের সঠিক দিক নির্দেশনায় প্রস্তুত। ওনাদেরকে তোমরা খুবই ভালো ও গাইড হিসেবে পাবে। এডুকেশন হচ্ছে একটা টু ওয়েজ কমিউনিকেশন। শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে সহজ এবং প্রোঅ্যাক্টিভ যোগাযোগ থাকা বাঞ্ছনীয়। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক সহজ করে শিক্ষণ প্রক্রিয়া সমৃদ্ধ ও ফলপ্রসূ হয়ে ওঠে। তোমরা জানো বিজ্ঞানের ক্ষেত্রে বোকেল বলে কোনো কিছু নেই, সব কিছুই বৈশ্বিক বা ইন্টারন্যাশনাল। অতএব তোমাদেরকে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এক্ষেত্রে কোনো শর্টকাট পথ নেই। তোমাদের ফুল সাইকেল ঘুরে আসতে হবে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে, তবে এই সাফল্যের পুরোপুরায় পৌঁছতে পারবে। আইনস্টাইন বলেছেন প্রত্যেক মানুষের প্রতিভা আছে, তবে সেই প্রতিভা প্রকাশের উপযুক্ত অনুষঙ্গ প্রয়োজন থাকা চাই। এক্সাম্পল হিসেবে উনি বলেছেন কোনো মাছের ফিশ কোনো মাছের কর্মদক্ষতা প্রমাণ করার লক্ষ্যে যদি মাছকে গাছে উঠতে বলা হয়
তাহলে মাছের পক্ষে তার সারা জীবন চেষ্টা করলেও সম্ভব না। কর্মদক্ষতা প্রমাণের জন্য মাছের প্রয়োজন পানির পরিবেশ। গাছে ওঠার অক্ষমতার কারণে মাছ নিজেকে ইডিয়ট মনে করে পড়ে থাকবে সারা জীবন, যা মোটেই সত্য নয়। অতএব মিসপ্লেসমেন্ট, যারা যেখানে দেওয়ার সেখানে না দিলে এই মিসপ্লেসমেন্টের প্রতিভা নষ্ট হয়ে যায়, তা কখনো কাম্য না। অতএব আমাদের প্রত্যেক শিক্ষার্থীর কোনো না কোনো প্রতিভা রয়েছে, তাদেরকে প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়ে প্রত্যেককে একটি কমন স্ট্যান্ডার্ডে উন্নীত করে দেওয়ার দায়িত্ব আমাদের অর্থাৎ শিক্ষকদের। এ দায়িত্ব অবহেলার কোনো সুযোগ নেই। এই বিশ্ববিদ্যালয়ে তোমরা জ্ঞান বা নলেজ অর্জন করবে। এই জ্ঞানকে পর্যায়ে রূপান্তর করার দায়িত্ব প্রত্যেক শিক্ষার্থীর। জ্ঞানের অপব্যবহার বা মিসক্যারেজ অফ নলেজ অত্যন্ত ভয়াবহ। জগতে জ্ঞানের অপব্যবহারের করুন জ্ঞানের অপব্যবহার দমনের জন্য প্রয়োজন উইজডম বা প্রজ্ঞা এবং এথিক্স বা ন্যায়নীতি। আজ যারা খাদ্যে ভেজাল মিশানোর পদ্ধতি বের করেছে, তারা কিন্তু সবাই মনে যাবেন, তাদের নলেজ কোনো অংশে কম নয়, কিন্তু তাদের যেটা নেই সেটা হচ্ছে উইজডম এবং এথিক্স। এই দুটো জিনিস নাই বলেই তাদের পক্ষে এরকম ধ্বংসকারী কাজ করা সম্ভব। আজ এথিক্সই আমাদের ট্রাইং নেই। আবারও বলছি, এথিক্সই মুখ্য, যা প্রত্যেক মানুষের থাকা অত্যন্ত জরুরি। জর্জ বার্নার্ড শো বলেছেন, আমরা পাখির মতো আকাশে উঠতে শিখেছি, মাছের মতো পানিতে ডুবতে শিখেছি, শুধু একটা জিনিস শিখা বাকি আছে, তা হলো এই মাটির পৃথিবীতে অর্থাৎ মাটিতে কীভাবে মানুষের মতো বসবাস করতে হয় সেটাই আমরা জানি। আশা করি এই বিশ্ববিদ্যালয়ে তোমরা মানবীয় গুণাবলী অর্জন করে কীভাবে মানুষের মতো বসবাস করতে হয় সে প্রশিক্ষণে নিজেকে প্রশিক্ষিত করে তুলবে, তবেই তোমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সার্থক হবে। আমি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা দীর্ঘ 5 বছরের বেশি সময় প্রতিষ্ঠানে অতিবাহিত করেছ। আমরা শিক্ষকরা তোমাদের যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছি, তোমরা গ্রহণ করেছ। একদিন তোমরা ছিলে রিসিভিং এন্ডে, আমরা ছিলাম ডেলিভারি এন্ডে। এখন এসছে তোমাদের দেওয়ার পালা। আমরা গ্রহণ করব, তোমরা দেবে। তোমাদের প্রতি এইটাই প্রত্যাশা। চাকরি জীবনের ক্ষেত্রে তোমরা যেখানে থাকো না, দেশকে ভালোবাসবে, দেশের জন্য কিছু দেওয়ার চেষ্টা করবে। তোমরা চাকরি জীবনে যে জায়গায় কর্মস্থল স্থির করো না কেন, নিজ নিজ কর্মস্থলে নিষ্ঠার সাথে কাজ করাই হলো দেশপ্রেম। দেশপ্রেম এ থেকে আলাদা কিছু না। এই নিশ্চয়ত্বের তার তোমাদের জন্য সবসময় খোলা থাকবে। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। তোমাদের আবারও বিদায় সম্ভাষণ জানাচ্ছি। শিক্ষার্থী, তোমাদের উজ্জ্বল জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাগরময় বড়ুয়া স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন কর্তৃক আয়োজিত আজকের 2019 যে 22তম ব্যাচের নবীনবরণ,
১৬তম ব্যাচের বিদায় সমিতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইনস্টিটিউটের মাননীয় পরিচালক প্রফেসর ডক্টর শেখ নজরুল ইসলাম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর মোহাম্মদ সামাদ, মঞ্চগোষ্ঠ বিশেষ অতিথি ইনস্টিটিউটের অনারী অধ্যাপক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর সাগরবা বড়ুয়া, মঞ্চগোষ্ঠ ইনস্টিটিউটের ছাত্রদের উপদেষ্টা ডক্টর খুশিদুল জাহিদ এবং ইমিডিয়েট পাস্ট পরিচালক প্রফেসর ডক্টর নান্না শাহিন, আমার সামনে উপবিষ্ট ইনস্টিটিউটের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ এবং যাদের জন্য এই অনুষ্ঠান 22তম ব্যাচের নবীন শিক্ষার্থীবৃন্দ এবং 16তম ব্যাচের বিদায় শিক্ষার্থীবৃন্দ। আমার মনে হয় আমাদের যে স্বাগত ভাষণ দিলেন প্রফেসর নান্না শাহিন, তার বক্তব্য এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বড়ুয়া স্যারের বক্তব্যের পরে আমার বলার তেমন কিছু নাই, কারণ ওনারা এই ইনস্টিটিউটের যে শিক্ষা কার্যক্রম সম্বন্ধে বলেছেন, এর ইম্পর্টেন্স বলেছেন, তোমাদের কী করণীয় সেটাও বলেছেন। আমি শুধু প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় পরিচালক মহোদয় এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার পক্ষ থেকে, যুববিজ্ঞান অনুষদের পক্ষ থেকে নবীনদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। ইভেন যারা বিদায়ী, আসলে বিদায় বলতে কিছু নাই। সাগর ভাই স্যার বলেছেন, প্রফেসর নান্না শাহিন বলেছেন যে যারা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় তারা সারা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের কোনো বিদায় নাই। এই ইনস্টিটিউট, এই বিশ্ববিদ্যালয় সবসময় তাদের যে খোলা থাকে। আমি অভিনন্দন জানাই নবীন শিক্ষার্থীবৃন্দ। আমাদের প্রফেসর নান্না শাহিন একটু ইঙ্গিত দিয়েছেন যে হয়তো তোমরা অনেকেই চাও নাই যে এই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য, কিন্তু যদি তোমরা এখন হয়তো তোমরা জানো যে এই ইনস্টিটিউটের অথবা এই বিষয়ের গুরুত্ব কতটুকু, এবং একটা বিশাল ভর্তি যুদ্ধের মাধ্যমে তোমরা কিন্তু এখানে ভর্তির সুযোগ পেয়েছে। আমাদের অ্যাপ্লিকেন্ট ছিল কত, মোর দ্যান 80,000, আর সিট ছিল কত 1750, সব মিলিয়ে যে ভুক্ত বিভাগগুলো। সেখানে আমরা দেখেছি অলমোস্ট 1:45 ছাত্রের সাথে যুদ্ধ করে তোমরা কিন্তু সুযোগ পেয়েছো এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত একটা ছাত্র হওয়ার সুযোগ পেয়েছো। সেজন্য আবারও তোমাদেরকে আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই। তোমাদের হয়তো তোমরা জানো নতুন একটা ব্যাচ খুব শীঘ্রই আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেপ্টেম্বরের 20 তারিখে ভর্তি পরীক্ষা। তোমাদের আমার মনে পাঠক্রম প্রায় শেষ, এখন আর নবীন সেই অনুযায়ী নাই। তারপরেও কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা তোমাদেরকে বরণ করে নেব আনুষ্ঠানিকভাবে, ততক্ষণ তোমরা নবীনই আছো। সেই হিসাবে তোমরা এখনো নবীন, তোমাদের স্বাগত জানাই এবং তোমাদের করণীয় স্যাররা বলেছেন, আমি নতুন করে রিপিট করতে চাই না। তোমাদের শুধু একটা কথাই বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা সীমিত থাকা সত্ত্বেও যে সুযোগ সুবিধা আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বেশি আছে। তোমাদের পাশে আমাদের বিজ্ঞান লাইব্রেরি, তারপরে টিএসসির সামনে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসির অনেক সুখ সুবিধা, আমাদের দক্ষিণে একটা স্পোর্টস সেন্টার, সেখানে জিমনেশিয়াম আছে, অনেক খেলাধুলার ব্যবস্থা। সেগুলো আমি মনে করি এগুলো তোমাদের শুধু শিক্ষা কার্যক্রম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তোমাদের অংশগ্রহণ করা উচিত। তাতে করে কি হবে যে সারাক্ষণ ক্লাসে বসে থাকার যে ক্লান্তি, সেটা অন্তত কিছু দূর হবে। আর যেটা বলছি যে এখন চারিদিকে শুধু আনরেস্ট এবং এর মধ্যে অনেকে ডিরেল হয়ে যাওয়ার অনেক সুযোগ সুবিধা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার বলেছেন, গুরু স্যার, যে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। এটা মানে যে স্বেচ্ছাচার, আসলেই ঠিক। তোমরা এখন অ্যাডাল্ট এনাফ, কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা তোমাদের হয়েছে। সেজন্য আমি অনুরোধ করব, ভালোকে গ্রহণ করো, খারাপকে বর্জন করো। এবং বিভিন্ন যে মহামারী আমাদের মধ্যে আসছে, মাদকাসক্তি, বিভিন্ন রকম জিনিস আমাদের ঘটছে আশেপাশে, সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর বিদায়ী ছাত্রছাত্রী যারা, তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, তোমরা ইউ আর দ্য গ্রাজুয়েটস অফ ঢাকা ইউনিভার্সিটি, ইউ মাস্ট বিহেভ লাইক দ্য গ্রাজুয়েটস অফ ঢাকা ইউনিভার্সিটি। আমরা অনেক সময় যখন অফিস আদালতে যাই, দেখি যে যারা কাজ করেন, আমরা বুঝতে পারি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটস। তাদের আচার আচরণ, তাদের বিহেভিয়ার দেখেই বোঝা যায় যে কারা ঢাকা ইউনিভার্সিটি। আমরা তোমাদের অনুরোধ করব,
তোমরা যেটা আমাদের নাজমা ম্যাডাম বলেছেন যে ইউ উইল বি দ্য অ্যাম্বাসেডর ঢাকা ইউনিভার্সিটি, ঢাকাকে উজ্জ্বল করবে এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করবে, সেটাই আমাদের আশা। তা আমি আর বেশি কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, অনলি 144,000 স্কোয়ার কিলোমিটার, কিন্তু এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রি মানে দুনিয়ার কোথাও নাই। আমাদের প্রায় on an average 1,000 people they are living in 1 square kilometer length compared to Canada only 3 or 4. তারপরেও কিন্তু আমরা এখন মোটামুটি ইনশাআল্লাহ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আমরা ফল উৎপাদনে 3 থেকে 4-এর মধ্যে, ভেজিটেবল উৎপাদনে 3 থেকে 4-এর মধ্যে, নিউট্রিশনে ম্যাডাম বলেছেন যে আমরা অনেক এগিয়ে গেছি। সেজন্য আমাদের দেশে কিন্তু সম্ভাবনা প্রচুর। আমরা যখন বিদেশে যাই আমরা কিন্তু এখন প্রজেক্ট করার চেষ্টা করি বাংলাদেশে নো মোর এমটি বাস্কেটস। তো এখন কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি এবং তোমাদেরকে এই এগিয়ে যাওয়ার সাথে আরও তাল মিলিয়ে কন্ট্রিবিউট করতে পারে। সো এই আশা রেখে নতুনদের আবারও স্বাগত এবং যারা বিদায়ী তাদেরকে তাদের মঙ্গল কামনা করি, তোমাদের সাফল্য কামনা করে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের আয়োজনের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। নবীন বরণ এবং আজকে নবীন বরণ ও বিদায় সম্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, সামাজিক জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক, আমাদের ইনস্টিটিউটের প্রাক্তন দুজন পরিচালক আমাদের বড়ুয়া স্যার এবং আমার প্রীতিভাজন বোন ডক্টর নাজমা শাহিন এবং ছাত্র উপদেষ্টা সামনে উপবিষ্ট আমাদের ইনস্টিটিউটের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, তারপর পরিচিত আমার সকলেই পরিচিত আমাদের নিজাম, তারপরে জাহেদ, শারমিন, ইলা, সিমরান, এরকম সকলেই আমাদের পরিচিত হয়েছে। কাজেই আমি সকলের প্রতি শুভেচ্ছা জানাই। আমি আসলে যে বসে বসে চিন্তা করি যে কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে পুষ্টি বিষয়ে আমার যে আগের প্রথম বক্তা তিনি বাংলাদেশের পুষ্টির যে অবস্থা, পৃথিবীর অবস্থা সবগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং এর যে প্রয়োজনীয়তা এবং এর যে চাহিদা মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীতে সেটা তিনি এখানে তুলে ধরেছেন। আমি প্রাচীন ভারতের এখানে বসে একটা প্রাচীন ভারতের কথা মনে পড়ল। প্রাচীন ভারতের একজন সমাজবিজ্ঞানী এসে প্রাচীন ভারত নিয়ে কাজ করেন, তার নাম হচ্ছে রামানুজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়। তার একটি বই আছে খাদ্য, ধর্ম ও খাদ্য। সেখানে দেখা গেছে যে একজন সম্পন্ন গৃহস্থের বাড়িতে কোনো ব্রাহ্মণ গেলে 20টা ষাঁড় জবাই করতে হতো প্রাচীন ভারতে। এবং এই কথা, এই সমস্ত বিষয় আল বিরুনি যে বই আছে কিতাবুল হিন্দ, এটি বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া বের করেছে ভারত নামে, আমাদের বাংলায় উনি 60-এর দশকের অনুবাদ করেছে, তার নাম হচ্ছে আল বিরুনি তত্ত্ব। তারপরে আবুল ফজল আকবরের যে প্রধানমন্ত্রী এবং জ্ঞান তাপস, তার বই আছে। সুতরাং এইসব বই পুস্তকের মধ্যে খাদ্য গবেষণা সার্ভে এগুলো আছে, কোন এলাকায় কি খায়। আমাদের রাজ্জাক স্যার, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক,
তো ওনার উপর বই আছে যদ্যপি আমার গুরু আমদ সফা। রাজাক স্যার এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে তার চাইতে খাদ্য বিষয়ে এবং রান্নার বিষয়ে কোনো বিশেষজ্ঞ তার সময়ে সমান ছিল সারা সাউথ এশিয়ার মধ্যে। তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। এখন তার উপর বক্তৃতা হয়, কত কিছু হয়। জ্ঞান তাপস আব্দুর রাজাক, যিনি এই সাম্প্রদায়িক রাষ্ট্র ভাঙার পিছনে, পাকিস্তান নামক সাম্প্রদায়িক রাষ্ট্র ভাঙার পিছনে তার মেধা সবচেয়ে বেশি কাজ করেছে। তিনিও খাদ্য নিয়ে বলছে, কোন এলাকায় যদি যাইবেন গেলে দেখবেন ওই এলাকার লোকে কি খায় আর লাইব্রেরি দেখবেন কি পড়ে, তাইলে বুঝবেন যে এর মধ্যে সমাজের অবস্থাটা কি। তো রামানুজ বন্দ্যোপাধ্যায় যে বলে 20টা সার জবাই করতে হতো, এবং এই যে সার জবাই করা, ঘি খাওয়া, ঘিতে কাঞ্চন, এগুলো কিন্তু আর এখন নাই। আর এই সারকে রক্ষা করার জন্য ভারতবর্ষের তৎকালীন জ্ঞানীরা, প্রধানত ধর্মবেত্তারা, তারা ফতোয়া দেয় বা তারা বুদ্ধি দেয় যে ভারতবর্ষে যদি একটা ব্রাহ্মণ গেলে 20টা সার জবাই করতে হয়, তাহলে ভারতবর্ষের গরু এটা আর থাকবে না, নিধন হয়ে যাবে এবং কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। সুতরাং তারা বললো যে গরু হচ্ছে দেবতা, এটা আমাদের মহাদেবের বাহন। এই করে মোটামুটি একটা থামানো, যার ফলে ভারতবর্ষের কৃষি ব্যবস্থাটা ওইভাবে আর ধ্বংস হয়নি, চাষবাসটা চালু ছিল। প্রাচীন ভারতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে এই যে সার, এই খাওয়ার ফলে, আর এখন আমরা সেই সারের মাংস, গরুর মাংসকে রেড মিট, এটা খায় না, খায় হচ্ছে শাক সবজি, গুঁড়া মাছের, গরিব মানুষকে তো প্রচুর শাক, এটা সেটা। এটার আমি সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে পুষ্টি জ্ঞানের কারণে মানুষের যে জীবনযাপনের ধরন পাল্টে গেছে, এখন কম খায়। তো এই প্রাচীন ভারত থেকে এই পর্যন্ত দেখলে, এবং সেই কামাল স্যারের হাত দিয়ে পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট বা খাদ্য পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট যে চালু হয়েছে, এর মধ্যে দিয়ে আমাদের দেশে কিংবা আমাদের দেশের বাইরে বা আমাদের ছেলে মেয়ে কী খাবে, কে কোনটা কম বেশি শরীরের মধ্যে কি খেলে ভালো হবে, তো এই যে বিষয়টা, সেটাই একটা সাধারণ ধারণা পুষ্টি বিষয়। আমার বয়স 63 বছর। তো এখন আমিও নিয়ম কানুন মেনে চলি, আমি অনেক কিছু খাই না। এর কারণ কি? পুষ্টি জ্ঞান। এই পুষ্টি জ্ঞানটা আমাদের জন্য খুব দরকার, সেটা সাধারণ পুষ্টি কিংবা বিশেষজ্ঞ জ্ঞানের পুষ্টি জ্ঞান যেটা আছে সেটা। কাজে পুষ্টি বিষয়ে আমার এই প্রাচীন ভারতের এই কাহিনীটা মনে পড়লো, সেটা আমি প্রথমে বললাম। তারপর ভারতবর্ষের যে জ্ঞান চর্চা যে ধারা, সেই ধারার মধ্যে দেখা গেছে যে রবীন্দ্রনাথ বলেছেন যে নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার মতো যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, এখানে বৌদ্ধ বিহারগুলো এখানে ছিল, এগুলো ছিল জ্ঞান চর্চার কেন্দ্র। এবং এগুলোতে সেই 4th শতাব্দীতে ফা হিয়েন, 6th সেঞ্চুরিতে হিয়েনসাং, এবং আমাদের এই পূর্ব পৃথিবীর যে অতীশ দীপঙ্কর পর্যন্ত, এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে একজন পণ্ডিত ছিলেন, রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন, তিনি এই অঞ্চলের রাজা ছিলেন। কোন এক অঞ্চলে ছিল, কুমিল্লা ময়নামতি অঞ্চলের রাজা ছিলেন, রাজকুমার। তিনি রাজত্ব ত্যাগ করে বিদ্যা চর্চায় মনোনিবেশ করেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পণ্ডিত ছিলেন যিনি সমস্ত শাস্ত্র, সমস্ত সূত্র ব্যাখ্যা করিতে পারিতেন। তিনি উপাচার্য ছিলেন, তাহার নাম শিলভদ্র। এই হচ্ছে জ্ঞানের ধারা ভারতবর্ষে, এবং সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু কাজ করি। আর রবীন্দ্রনাথ বলেছেন যে এইসব বিদ্যায়তনের কাল নির্ণয় না করা গেলেও এগুলো যে ইউরোপের আগে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ইউরোপে বলোনা বিশ্ববিদ্যালয়, ইতালিতে এটাকে শুরু 1000 বছর মতো। তারপরে আরো যে সমস্ত উপসালা, তারপরে কি বলে এই লুন্ড, এইসব বিশ্ববিদ্যালয়ে আমি গেছি। বলোনাতে আমি যেতে পারি নাই, উপসালা বিশ্ববিদ্যালয়ে আমার একটা একক বক্তৃতা ছিল। এখন এই যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে 1000 বছর ইউরোপে, তাহলে ভারতবর্ষে আগে। কাজে ভারতবর্ষের যে জ্ঞান চর্চার ধারা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই ঐতিহ্যটা মনে রাখতে হবে, আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের শিক্ষকদের, তাহলে বুঝতে পারবে যে আমরা ছোট নই জ্ঞান চর্চার দিক থেকে। এই কামাল উদ্দিন সাহেব থেকে শুরু করে আমি একটা লেখা লিখেছি 98তম জন্মদিনে, সেখানে হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে আমাদের হাসিনা খান পর্যন্ত, আনিসুজ্জামান, শেখ ইসলাম চৌধুরী,
কি কবির চৌধুরী, কি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, সত্যেন বোস, সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উজ্জ্বল তারকা। সেই কথাগুলো কিন্তু আমার জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের একটা কি বলবে এটাকে, যে অসচ্ছল বিশ্ববিদ্যালয়, অসচ্ছল আর্থিক দিকে, সম্পদের সীমাবদ্ধতা এখানে আছে। তারপরেও আমরা কি করেছি, কোন কোন খাতে আমরা মানে গবেষণা করেছি। টেক্সাসে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম একবার, সেখানে ভাইস চ্যান্সেলর নতুন এসেছে, একটা তালিকা তৈরি করেছে। তালিকার মধ্যে যারা আর্টিকেল লিখেছে টিচাররা, বই লিখেছে টিচাররা, তাদের তালিকা, লম্বা তালিকা তৈরি করে একসাথে এগুলো সেট করে দিয়েছে, বরখাস্ত করে দিয়েছে। কারণ পাশে মেক্সিকো সাগর, এএনএম ইউনিভার্সিটি, এগ্রিকালচারাল মিনারেল ইউনিভার্সিটি, ওটা খাদ্য বিষয় হয়, যে মেক্সিকো সাগরে গবেষণা করো, প্যাটেন্ট আনো, প্যাটেন্ট আনলে সারা পৃথিবী জানবে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ছড়িয়ে পড়বে, তখন এখানে ছাত্র বাড়বে। এই সমস্ত শিক্ষক আমার দরকার নেই, যারা গবেষণা করে না, যারা শুধু আর্টিকেল লেখে সেকেন্ডারি, এগুলো একবারে সবগুলো চেক করে দিচ্ছে ভাইস চ্যান্সেলর এসে। সেই ভাইস চ্যান্সেলরের সাথে আমার একটা চুক্তি ছিল, তার সাথে আমি 10 দিন ছিলাম টেক্সাসে। কাজেই এই বিষয়গুলো কিন্তু গবেষণার বিষয়টাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান বিষয়। এখানে অনার্স মাস্টার্স একসময় ছিল না, গবেষণার জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিষয়গুলো আমাদের সকলের কিন্তু মনে রাখার ব্যাপার আছে। আল আজহার, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের কথা আমি এখানে উল্লেখ করেছিলাম। জ্ঞানের যে চর্চা, এখানে আমরা এইটাও বলেছি। এই দু একটা কথা আমি যেহেতু অনেক নবীন বর্ণে গেছি, যেমন সক্রেটিসের কথা বললেই নো দাই সেলফ। সক্রেটিস কে বলেছেন এটা? সক্রেটিস, যে নিজেকে জানো। আমার ভারতবর্ষে, আমার বাংলাদেশে ও যার আপন খবর আপনার হয় না, আপনাকে চিনতে পারলে অচেনারে যায় চেনা, লালন শাহর গান। এবং এই লালন শাহর গান কিন্তু সক্রেটিসের সাথে মিলে যায়। লালনের যখন ভাস্কর্য ভাঙে, আমি রাস্তায়, রাজপথে, মাঠে ঘাটে বক্তৃতা দিয়ে আমার কাজ, আমি একটা প্রতিবাদী মানুষ হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে আমি এইসব কাজ করি। তখন আমি এটা যুক্ত করেছি লালন শাহের সাথে এর পার্থক্য কি, সক্রেটিসের এই বাণীর পার্থক্য কি। লালন শাহ বলেছেন যে এসব দেখি কানার হাট বাজার, বেদ বিধিতে শাস্ত্র কানা, পণ্ডিত কানা অহংকারে, সাধু কানা অনবিচারে, মাতব্বর কানা চুগল ঘুরে, আন্দাজিয়া খুটু গেড়ে জানে না সীমানা কার। অর্থাৎ কার কার কোন কাজ, গবেষণায় ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, আমলা, কার কোন কাজ, তার সীমানাটা কি সেটা সে জানে না। লালন শেষে বলেছে লালন হচ্ছে মদ না কানা, ঘুমের ঘুরে দেয় বাহার। আর লালন মদ না, আমরা যারা কানার হাট বাজারে বসবাস করি তারা মদ না। সুতরাং এই বিষয়গুলো আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে আমাদের ছাত্র ছাত্রীদের জানা দরকার, যে আমরা এই আলোকিত মানুষ হতে চাই জ্ঞান চর্চা করে। লালন আজকে কত আগে তার বাণী এখানে আমরা উচ্চারণ করি। ছাত্রছাত্রীদের সেই বিষয়গুলো মনে রাখা দরকার বিদ্যা চর্চার ক্ষেত্রে, যে তারা জ্ঞানী হয়, তারা ধ্যানী হয়, তারা সাধক হয়, তারা গবেষক হয়, এবং মানুষের প্রতি যাতে তাদের মমত্ববোধ বাড়ে। তারপরে এইখানে আমরা আরো কত কত কথা বলেছি, যে এই যে প্রফেসর নাজমুল শাহীন বলেছেন যে এটা যে এই গরিব দেশ বা এখানে মানুষের পাশে দাঁড়াবো, ওই ছেলেটা যে পড়লো এই কি বলে এই যে আমরা এই জন্য এই সাবজেক্ট চয়েস করেছি, পড়াশোনা করে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, মানুষের সেবা করবো। এইখানে ভারতবর্ষে এমন কবিতা আছে লোককবিদের, যে চাইনা মাগো রাজা হতে, পাই যেন মা দুবেলা খেতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি, পাই যেন মা খড় জোগাতে। এটা ভারতবর্ষের দর্শন। যত উন্নত হোক, যে আমি রাজা হতে চাই না, যে আমার মাটির ঘরে বাঁশের খুঁটি, পাই যেন মা খড় জোগাতে, এইটুকু চাই। কারণ লয় আছে, ক্ষয় আছে, মৃত্যু আছে, জরা আছে, এখান থেকে চলে যেতে হবে। মানুষ অপরাধ করে, আমরা শিক্ষকরা করি, ছাত্ররা করে, এই অপরাধ করে একসময় অনুতপ্ত হবে যে কার কি ক্ষতি করেছি, কার উপর অন্যায় করেছি, এগুলো হবে। সেই কারণে জরা আছে, ক্ষয় আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে, লয় আছে। এই জন্য চাই না মাগো রাজা হতে, পাই যেন মা দুবেলা খেতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি, পাই যেন মা খড় জোগাতে। সুতরাং এই যে অবস্থা, কাজেই পুষ্টি জ্ঞান আমরা গ্রহণ করব, আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। এটা একটা দর্শন থাকা উচিত আমাদের, যে এই দেশ রক্ত দিয়ে, জীবন দিয়ে, সংগ্রাম দিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে
30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, প্রায় 4 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে কিন্তু আমরা এই দেশ অর্জন করেছি। এবং এই দেশ যারা এইভাবে রক্ত দিয়ে অর্জন করেছে তাদের দাবি আছে, তাদের সন্তানদের দাবি আছে। সেই দাবির কারণে আমরা যে জ্ঞান অর্জন করব, যাই কিছু করবো, সেটা যাতে মানুষের কল্যাণে কাজে লাগে, সেই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখা দরকার। এইখানে একটা বিষয় আমি বলি, রবীন্দ্রনাথের কবিতা থেকে একটা প্রেমের কবিতা আমি উচ্চারণ করি, তখন ইচ্ছা করে যেটু বলি বাচ্চারা শুনুন। রবীন্দ্রনাথ বলেছেন কি, কেসে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন, পাড়ার যত ছেলে বুড়ো সবার আমি এক বয়সী যেন, কোথায় যদি বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুইটি আখির পরে মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি, আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দ গণি। কে লিখবে এই তরুণ তরুণীদের কথা, কে লিখবে তাদের ব্যক্তিগত কথা, কে লিখবে তাদের জন্য রঙিন গান? আমি যদি কেসে পাক ধরেছে বটে, তার যদি পরকালের ভালো মন্দ গণি, সে লিখে যাবে। তারুণ্য শক্তি যারা আজকে এই যারা বিদায় নিচ্ছে, যারা এখানে আছে, সকলেই কিন্তু তারুণ্য শক্তি। এই তারুণ্য শক্তিকে জাগ্রত করা দরকার, মনের ভিতরে তারুণ্য দরকার। ছাত্র ক্লাসে ঘুমায় কেন? অনেক শিক্ষক আছে যে তাদের বক্তৃতা পছন্দ করে না, শুনতে পারে না, তখন ঘুমায়, এটা আজাব মনে করে। সুতরাং এটা যদি না ঘুমায়, তারুণ্য শক্তিকে একটা উদ্বুদ্ধ করা, শক্ত করে তুলে ধরা। এবং এই তারুণ্যের গান শুধু রবীন্দ্রনাথ কিন্তু ওরে আমার কাঁচা আত্মরাতে, ওরেও নবীন, ওরে আমার কাঁচা আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। নজরুল বলেছেন যে অঙ্ক কষে না, হিসাব করে না বেহিসাবি যৌবন, ভাঙা চাল দেখে কি নামিবে না শ্রাবণের বর্ষণ। সুকান্ত ভট্টাচার্য যে কবিতা আছে, 18 বছর বয়স বড় দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, এই বয়সে বিরাট দুঃসাহসেরা দেয় জীবকে। এই 18 বছর বয়স, 20 বছর, 25 বছর বয়স যারা, তাদের ভিতরে সেই তারুণ্য শক্তির উদ্বোধন চাই আমরা, তারুণ্য শক্তির উচ্চারণ চাই, তারা উজ্জ্বলতা চাই, তারা যাতে কাজ করে, লেখাপড়া করে, নিজেদের গড়ে তুলে, দেশকে গড়ে তুলে। সুতরাং এই বিষয়গুলো আমাদের আছে। 21 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর, এই 20 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে শেখ মুজিবুর রহমানের 1 বছরের বড়। এখন আমরা কতগুলো এই করব, এবং এই 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব কি, অর্জন কি? আমরা শিক্ষায় অর্জন করেছি, স্ট্যাটিস্টিক্স, অঙ্ক মিলিয়ে আইনস্টাইনের সাথে থিওরি করেছেন সত্যেন্দ্রনাথ বসু, আমাদের সমাজ বিজ্ঞানী নাজমুল করিম, পৃথিবীর 7ম স্থানীয় দার্শনিক গোবিন্দচন্দ্র দেব, যাদের পাক বাহিনী যাকে টেনে হিস্টে বের করে জগন্নাথ হলের মাঠে হত্যা করেছে, আমাদের কবির চৌধুরীর মতো লোক, শামসুর রহমান, সৈয়দ শামসুর হক, বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী নজরুল করিম থেকে শুরু করে, কামারউদ্দিন স্যার থেকে শুরু করে, যারা এরকম হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে, যারা এই বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন, যারা এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কবি জসিমউদ্দিন, বাংলা বিভাগের টিচার। কাজে এই যে মানুষগুলো, এরা যে অবদান রেখে গেলেন এই 100 বছরে, সেটা একটা আমাদের জানা দরকার, আমাদের ছেলে মেয়েদের এটা বোঝানো দরকার। এবং তার থেকে অনুপ্রেরণা নিয়ে তারপর তারা এগিয়ে যাবে, তারা শক্তি পাবে, সাহস পাবে, গবেষণায়, শিক্ষায়, দেশ সেবায় তারা কাজ করবে। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত ভাষা আন্দোলনে জীবন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা। তারপরে 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমাদের মেয়েরা রোকেয়া হলে, শামসুনার হলে, 2টা হল ছিল, এই সমস্ত হলে 25শে মার্চের রাতে, এবং তারপরে আমাদের মেয়েদেরকে খুঁচিয়ে হত্যা করা হয়েছে, আমাদের মেয়েদেরকে অপমান করা হয়েছে। সুতরাং এই যে ঘটনাগুলো, আমাদের সেই মেয়েরা দাঁড়িয়েছে, সামরিক শাসন বিরোধী আন্দোলন করেছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের বড় আচার্য মুক্ত বুদ্ধির চর্চা, তারা চেয়েছে সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্র ভেঙে ক্লাসে বক্তৃতা করেছে, যে ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করেছে, এইভাবে মুক্তিযুদ্ধ করেছে। এবং বাংলাদেশ নামক যে দেশটি, স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে।
সারা পৃথিবীতে, পৃথিবীর দেশে দেশে, আমি তো অনেক দেশে গেছি, প্রায় 19টা 18টা দেশে গেছি এবং অনেক বিশ্ববিদ্যালয় দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্রে 2বার ভিজিটিং প্রফেসর ছিলাম, পড়িয়েছি, ফেলোশিপ করেছি ওয়াশিংটনে, টেক্সাস, বহু প্রায় 9টা স্টেটের বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপের আওতায় ছিল, সেগুলো কাজ করেছি। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয় একটি দেশের স্বপ্ন জন্ম দিয়েছে, যে বিশ্ববিদ্যালয় একটি দেশ প্রতিষ্ঠায় কাজ করেছে, যে বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধির চর্চার মধ্যে দিয়ে দেশের মননশীলতার পরিবর্তন ঘটিয়েছি। সেই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা নিজেদেরকে গৌরবান্বিত বোধ করি। কাজেই আজকে যারা ছেলে মেয়ে সকলের জন্য আমাদের মতো গর্বিত হওয়ার সুযোগ রয়েছে এখানে ভর্তি হওয়ার কারণে, এবং এই নবীনদের সেই কারণে আমরা অভিনন্দন জানাই। আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তার মধ্যে আছে নদীর কোলে বটের মোলে কি শোভা কি ছায়া গো, মাত্র বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এই যে একটা জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত বঙ্গভঙ্গের সময় 1905 সালে লেখা, এবং একটা বই আছে, বইটা অবনীন্দ্রনাথ ঠাকুর রানীচন্দ্রের লেখা। এই বই পড়লে ঠাকুর বাড়ির সারা ভারতবর্ষের সংস্কৃতি বিকাশে তার যে ভূমিকা, এটা আমরা জানতে পারবো। আমি সেই দিকে যাব না, কিন্তু এই জাতীয় সঙ্গীত আমাদের মাতৃবন্দনা, এই দেশ আমাদের মা, আমরা তাকে ভালোবাসি বটের মূলে নদীর কূলে, কিন্তু মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। আমার দেশ যদি আক্রান্ত হয়, আমার দেশে যদি কষ্ট আছে, ডেঙ্গু হচ্ছে, এটাও আমার মায়ের মুখখানি মলিন। সুতরাং সেই জায়গাও পুষ্টি হোক, অন্য সাবজেক্ট হোক, সেইখানে কিন্তু দাঁড়ানো দরকার। মাতৃবন্দনা যেখানে আমার মাকে আমি ভালোবাসি, সেটা ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত করা একান্ত দরকার। আমরা যেমন বলেছি যে এই এখনকার দিনে মানুষ, আমরা ওই যে বললাম লয় নাই, ক্ষয় নাই, মৃত্যু নাই, জরা নাই, এই ধরনের যে ভাব আমাদের ভিতরে কাজ করে, তখন সে সৎ না হয়ে মানুষ প্রতিদিন সচ্ছল হচ্ছে। মানুষ বিদ্যান না হয়ে, জ্ঞানী না হয়ে, প্রজ্ঞাবান না হয়ে ধূর্ত হচ্ছে, চালাক হচ্ছে। ছাত্রছাত্রী, শিক্ষক বা আমলা, রাজনীতিবিদ সকলের এটা অবস্থা। মানুষ হৃদয়বান না হয়ে বিশিষ্ট হচ্ছে, যে তার হৃদয়ে ভালোবাসা নেই। জীবন দাসের কবিতা আছে, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। তা আমরা তো এরকম মানুষ তৈরি করতে চাই না। আমরা চাই দেশকে ভালোবাসবে, জ্ঞানকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, পরস্পরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। যারা এখানে ছেলে মেয়ে আছে, তারা পরস্পরের বন্ধুত্বকে অমলিন রাখবে, এবং সেটা সারা জীবনের জন্য। বন্ধুত্ব সম্পর্কে যুধিষ্ঠিরের একটা বাণী আছে, বলেছেন যে উৎসবে বেসনে, রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে, চৈব শ্মশানে যতিষ্ঠতি সব বান্ধব। অর্থাৎ উৎসবে, বেদনায়, রাষ্ট্র বিপ্লবে, রাজার কাছে যাওয়ার সময়, চৈব মানে এবং, চৈব শ্মশানে অর্থাৎ কবর পর্যন্ত, যতিষ্ঠতি সব বান্ধব, যে টিকে থাকে সেই হচ্ছে বন্ধু। কাজে এই যে ছেলে মেয়ে, এই যে পুষ্টি নিশ্চিত একটি পরিবারের কথা বলা হচ্ছে, যুধিষ্ঠিরের কথাটা আমার মনে পড়লো মহাভারতের। একই কথা চাণক্যের যে শ্লোক আছে, 108টা শ্লোক, তার মধ্যে আছে। কাজে প্রাচীন ভারতের যে জ্ঞান, সেটা কিন্তু আমাদের উদ্বেলিত করে। সুতরাং আমরা বলবো, এই যে প্রাচীন ভারত থেকে, চাণক্য থেকে শুরু করে, আল বিরুনি থেকে শুরু করে, বা অঙ্কের যে আবিষ্কারক আর্যভট্ট, শূন্য সংখ্যার আবিষ্কারক থেকে শুরু করে, আবুল ফজল থেকে শুরু করে, জগদীশ চন্দ্র বসু, বা আমাদের ভারতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব জ্ঞানী, মহাজ্ঞানী, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে, যারা মহাত্মা গান্ধী, প্যাটেল, কিংবা আবুল কালাম আজাদ, মৌলানা, যারা এই দেশকে কিংবা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে, শহীদ গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস আছে অগ্নিপুত্র, ভগৎ সিং, সূর্য সেন, প্রীতিলতা, যারা জীবন দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, তাদের ধারায় আমাদের চলতে হবে। সেই কারণেই আমি শেষ করব এই কথা বলে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়।
সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যারকে ওনার বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্যারের বক্তব্যটি ছিল আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় এবং আমরা আশা করি আমরা এখান থেকে অবশ্যই কিছু শিখতে পারব। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই আয়োজনের সভাপতি এবং আমাদের ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক অধ্যাপক ডক্টর শেখ নজরুল ইসলাম স্যার। নবীনবরণ ও গ্র্যাজুয়েট বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ স্যার, বিশেষ অতিথি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, অনারারি শিক্ষক অধ্যাপক ডক্টর সাগরময় বড়ুয়া, সামনে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নবীনবরণটা একটু ডিলেতেই করতে হলো, আর বিদায় সম্বর্ধনা ইট ইজ ইন রাইট টাইম, নো প্রবলেম। তো সকল বিদায়ী এবং নবীন এবং বিদায়ী ছাত্রদের জন্য আমি দুটা কথা বলব। একটা হলো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ হোয়াট আমাদের জানতে হবে। আমি এই বিশ্ববিদ্যালয়ে দিস ইজ অ্যারাউন্ড 44 years as a student, research and mass communication. And we always feel proud to be student of Dhaka University. ঢাকা ইউনিভার্সিটি বিশ্বমানের স্টুডেন্টরাই ভর্তি হয়, বিশ্বমানের পড়ালেখা করানো হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিশ্বমানের। তারা যে যেখানে হায়ার স্টাডি করেছে তাদের গবেষণাগুলি বিশ্বের টপ লেভেলে। কাজেই তোমরাও বিশ্বমানের স্টুডেন্ট এবং বিশ্বমানের জ্ঞান অর্জন করতে হবে। আমি সকল স্টুডেন্টদেরকে আমি মনে করি আমার সন্তান তুল্য। সন্তানরা যখন ভালো করলে আমরা যেমন খুশি হই, তারা অন্য কিছু করলে আমরা কষ্ট পাই। তোমাদের বলে একই, তোমরা যখন ভালো রেজাল্ট করো, ভালো কর্ম করো, উই বিকাম হ্যাপি। আর যখন ব্যতিক্রম করো তখন আমার সন্তান ব্যতিক্রম করলে যেরকম কষ্ট পায়, তোমরা করলো একই রকম কষ্ট। সন্তান কষ্ট দিলে যেরকম বাপ মা সবচেয়ে বেশি কষ্ট পায়, তোমরাও কষ্ট দিলে আমরা এরকম কষ্ট পাই। কাজে আর আমি মোটামুটি ছাত্রদের কন্ট্যাক্টে থাকি। আমি এই ফার্স্ট ইয়ারে যখন 2-3টা ক্লাসের পরে আমি কোনো স্টুডেন্টকে বোর্ডে লেখার জন্য দাঁড় করা যায়, যখন সে লিখতে পারে আই বিকাম হাইলি হ্যাপি যে আমার স্টুডেন্ট বোর্ডে লেখার মতো সাহস ক্যাপাবিলিটি তার হয়েছে। এবং যারা রিসার্চ করে তারা যখন পেপারের টপিকটা আমার ল্যাবরেটরিতে মডেল সেট করে এক্সপেরিমেন্ট করে, তখন আমি খুশি হই, কারণ তারা পড়ে এবং আমাকেও শেখায়। বিশ্ববিদ্যালয় আমাদেরকে এক্সপার্ট করে দেয়। আমরা ছোটবেলা থেকে নার্সারি, স্কুল, কলেজে পড়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের উপযুক্ততা অর্জনের জন্য। সেই অর্জন করে আমরা বিশ্ববিদ্যালয়ে আসছি, যেমন প্রত্যেক রেসপেক্টিভ সাবজেক্টে আমরা এক্সপার্ট হব। তার সাথে আমাদের আরেকটা জিনিস হতে হবে, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আমরা তোমাদের থেকে সাবজেক্ট বিশেষজ্ঞ চাই, প্লাস তোমরা ভালো মানুষ হও, এটাও চাই। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলো অধ্যাপক কামালউদ্দিন আহমেদ। দিস ইজ ইন 1969, then on it is around
50 ইয়ার্স। আজকে যেই পুষ্টি ও খাদ্য বিজ্ঞানের যেই অবকাঠামো তা দেখতে পাচ্ছ, এটা কামাল স্যারের আমলেই পড়া ছিল। মাঝখানে আমাদের প্রাক্তন শিক্ষক অধ্যাপক সালামুদ্দুল্লাহ চারতলাটা এক্সটেনশন করেছে। আর ল্যাব ফ্যাসিলিটি ইত্যাদি অবকাঠামো আগে ছিল, অনেক ফ্যাসিলিটি আমাদের কামাল স্যারে যেটা করে দিয়ে গেছিল ওটা নাই, আমরা কিছু কিছু ইমপ্রুভমেন্টের চেষ্টা করছি। অনেক লিমিটেশন আছে, তারপরেও কিন্তু আমরা যে এক্সপার্ট যেই মেধা দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি সেই মেধা কিন্তু বিশ্বমানের। আমরা যে কোনো এক্সপেরিমেন্ট, বিশ্বের যে কোনো এক্সপেরিমেন্ট এখানে বসে করতে পারি। আমি পিএইচডির সময় যা করেছি 265 মিলিয়ন পাউন্ডের ল্যাবে আই ডিড দ্য সেম থিং ইন মাই রুম। একই এক্সপেরিমেন্ট, একই জিনিস, কারণ ওই মেধাটা আমাদের ছিল। যে আমরাও চাইবো তোমরা এক্সপার্ট হও এবং ভালো মানুষ হও, কোনো অবস্থায় ইনডিসিপ্লিন হবে না। স্বাগতা বলে দিলেন ইনডিসিপ্লিনটা হওয়া যাবে না। 1997 সালে আমরা দিস ইনস্টিটিউট ওয়াজ বিল্ট অ্যাবসলিউটলি ফর রিসার্চ। আমাদের রেগুলার স্টুডেন্ট ছিল না, কিছু ডিপ্লোমা এবং আমরা এমএস প্রোগ্রামে কিছু স্টুডেন্ট ছিল। প্রফেসর আজাদ চৌধুরী ইজ মাই ডাইরেক্ট টিচার। যখন ভাইস চ্যান্সেলর ছিলেন 1997-এ এখানে ওনার উদ্যোগে, উনি নিজে উদ্যোগী হয়ে আমাদের এখানে অনার্স কোর্স খুলে দেন। তখন আমাদের স্টুডেন্ট ছিল 25 দিয়ে আমরা শুরু করি। এখন আমাদের স্টুডেন্ট রেগুলার রিঅ্যাডমিশন মিলে অ্যারাউন্ড 45। আমাদের ফ্যাসিলিটি কিন্তু কামাল স্যার যা করে দিয়ে গেছিলেন তাই আছে। আমাদের ক্লাসরুমগুলি ছোট ছোট, আর বিভিন্ন ল্যাবগুলো আসলে জেনারেল ল্যাব ছিল না। খুব রিসেন্টলি আমরা 7টা ল্যাবের নামকরণ করছি, কিন্তু ফ্যাসিলিটি এখনো প্রোভাইড করতে পারিনি। আর ইউনিভার্সিটির কাছে এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকীর পরিকল্পনায় আমরা বিভিন্ন অবকাঠামো ল্যাবগুলি ডেভেলপমেন্টের জন্য প্রকল্প দিয়েছি। আশা করি এই প্রকল্পে আমরা ফান্ড পেলে এগুলো ডেভেলপ হয়ে যাবে। আমাদের স্টুডেন্টরা ভর্তি হয় বায়োলজিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে। সামহাও আমরা টিচাররা একাডেমিক এবং অন্যান্য কার্যক্রম বায়োলজিক্যাল ফ্যাকাল্টির মাধ্যমে হয়, এবং বায়োলজিক্যাল ফ্যাকাল্টি থেকে আমাদের স্টুডেন্ট ডিস্ট্রিবিউট করা হয়। কিন্তু মাননীয় ডিন মহোদয় এবং প্রভাইস চ্যান্সেলরকে বলবো, কিন্তু বায়োলজিক্যাল ফ্যাকাল্টির অন্যান্য ডিপার্টমেন্ট যেসব ফ্যাসিলিটিগুলি পায় আমরা পাই না। যেমন আমাদের স্টুডেন্টরা ডিন ওয়ার্ডে অ্যাপ্লাই করতে পারে না। বায়োলজিক্যাল ফ্যাকাল্টির ডিপার্টমেন্টের টিচাররা যেসব ফ্যাসিলিটি পায় আমরা পাই না। কাজে আমি ডিন মহোদয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। খুব রিসেন্টলি দেশে এখন ডেঙ্গু মহামারী, ড্রাগ এডিকশনের মহামারী, তার সাথে খুব রিসেন্টলি বিশ্ববিদ্যালয়ে 7 কলেজে একটা মুভমেন্ট ছিল। সেই সাথে আমাদের স্টুডেন্টরাও, এটা ডিন মহোদয় জানেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানেন, তাদের একটা দীর্ঘদিনের দাবি যে হোম ইকোনমিক্স কলেজগুলোতে যেই সার্টিফিকেট দেওয়া হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে একই সার্টিফিকেট দেওয়া হয়। এটা নিয়ে আমরা টিচার হিসাবে বিব্রত এবং স্টুডেন্টরা সামহাওয়ার ডিপ্রাইভ। এই ব্যাপারে তারা এখন বিভিন্ন জায়গায় ভাইস চ্যান্সেলর ডিন মহোদয়কে স্মারকলিপি দিয়েছে
তারা মাঝে মধ্যে আন্দোলন করতেছে, যাতে তাদের দাবিটা সুন্দরভাবে কিভাবে সলভ করা যায় এটা জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি প্রথমে বললাম আমাদেরকে ভালো মানুষ হতে হবে, আমরা পড়াশোনা করব এবং আমাদের ন্যায় দাবিগুলি ভদ্রভাবে আমরা আদায়ের চেষ্টা করব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমাদের জন্য খুবই গর্বের বিষয় হচ্ছে আমাদের মাননীয় স্যারের একমাত্র কন্যা, আমাদের 14তম ব্যাচের নন্দিতা সামাদ আপু ছিলেন। বর্তমানে আপু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। অনুষ্ঠানের এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খুশিদুল জাহিদ স্যারকে। প্রথমে শুভেচ্ছা জানাই নবীনদের, বিদায় স্টুডেন্টদের। সাথে সাথে আজকের এই নবীনবরণ বিদায় অনুষ্ঠানকে সফল করার জন্য যারা সময় শ্রম দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, আমি আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন অথবা মোহাম্মদ সামাদ স্যারকে তার মূল্যবান বক্তৃতা এবং সময় দেওয়ার জন্য। তার যে মূল্যবান সাজেশনগুলো আমরা পেয়েছি, আমাদের বিশ্বাস আমরা সবাই উপকৃত হব। সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই বিশেষ অতিথি জীবিকা অনুষদের ডিএন অধ্যাপক ডক্টর ইমদাদুল হক স্যারকে। অতীতে আমরা স্যারের কাছ থেকে সময় এবং বিভিন্ন সহযোগিতা পেয়েছি, সামনের দিনগুলো তো এই সময় সহযোগিতা পেতে থাকবো সে আশা করছি। এ পর্যায়ে আমি আমাদের পরিচালক অধ্যাপক ডক্টর শেখ নজরুল ইসলাম, বিশেষ অতিথি অনারারি অধ্যাপক ডক্টর শাহরুখ বড়ুয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সকল শিক্ষক মণ্ডলী কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানাতে চাই বিভিন্নভাবে আমাদেরকে সময় ও সহযোগিতা করার জন্য। আমরা প্রথম বর্ষের ক্লাস শুরু করেছি 13 জানুয়ারি। অনেক সময় পরে নবীনবরণ হচ্ছে। নানা অস্থিরতা প্রতিবন্ধকতার মাঝে আজকের এই নবীনবরণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তাই সকল ছাত্রছাত্রীদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের কথাটি না বলে পারছি না। তোমাদের অদম্য চেষ্টা ও অংশগ্রহণে প্রমাণিত হলো আইএনএফএস একটি পরিবার এবং এই পরিবারে সব বাধা অতিক্রম করতে পারে, যা পারে সেটা কল্যাণের জন্য, ভালোর জন্য। তাই আমার আশা থাকবে আমাদের সকল শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে ভবিষ্যতে আমরা স্ব অবস্থান থেকে আইএনএফএস এর কল্যাণে অবদান রাখবো, এমন কিছু করবো না যেটা আমাকে ছোট করে, আইএনএফএস কে ছোট করে। পরিশেষে নবীন বিদায়ের ছাত্রছাত্রীদের আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এতক্ষণ আমাদের সাথে উপস্থিত থেকে আমাদের এই আয়োজনে সহযোগিতা করার জন্য আমি সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলকে আমাদের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঠিক সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আজকের এই প্রথম পর্বের সমাপ্তি এখানে ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় সকল শিক্ষকদের অনুরোধ করছি সবাই যেন ডিরেক্টর স্যারের রুমে একটু যান।
অনুষ্ঠান করা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি আমাদের উদ্যোগকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। যদি কোনো কিছু হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর। অনুষ্ঠানের প্রথমেই নবীন 22 ব্যাচকে বরণ করে নেওয়ার জন্য 21তম ব্যাচের একটি স্বাগত নৃত্য মাথার হাওয়ারে
একটা ইম্পর্টেন্ট কথার মধ্যে বিজি ছিলাম, তুমি এটা বুঝবা না? না আমি বুঝবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমায় লাগে দর্শকরা বসে আছে আরো একজনের গান শোনার জন্য, যে এসে দর্শকদের মন জয় করে নেবে। শোনো শোনো শোনো, রাগ মারছে তো নাকি আবার? love